নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৩৮তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম একজন দায়িত্ববান ছেলের মতো করে নার্সিংহোমের সমস্ত কাজকর্মের দায়িত্ব নিজের কাঁধে নিজেই তুলে নিল। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। বিদিশার কান্না দেখে রে রে করে নার্স দৌড়ে এলো। আরে আরে, কি করছেন? কাঁদছেন কেন? পেশেন্টের বিছানায় বসবেন না? ধমকের সুরে বলে উঠল নার্স। বিদিশার মন খারাপ হয়ে গেল। বাবাকে ধরেও থাকতে দিল না। বিদিশাকে দেখে অপূর্ববাবু বুঝলেন মেয়ে মন খারাপ করেছে। স্মিত হেসে বিদিশার হাতটা কোলে তুলে নিলেন। বললেন, ভালো আছিস তো মা? খুব চাপ পড়ে গেল তোদের, তাই না রে? বিদিশা স্বতঃস্ফূর্তভাবে বলে, না না না, বাবা সোহম ছিল তো, ওই সামলে নিয়েছে পুরোটা। সোহম মানে তোর ইনস্টিটিউটের স্যার? বিদিশা বুঝতে পারে কোথাও গিয়ে অঙ্কটা ভুল করলো। শুধরে নিয়ে বলল, হ্যাঁ ওই তো সোহম স্যার। অপূর্ববাবু অনেক কিছুই বুঝে গেলেন। মনে মনে স্মিত হাসলেন। বাচ্চাই থেকে গেল মেয়েটা, লুকিয়ে রাখা শিখল না। আর ঠিকই আছে, জীবনে একজন দায়িত্ববান মানুষ দরকার। বিপদের সময় ছেলেটি যা করলো, যেভাবে সামলালো, অরুণার কথা শুনে তো মনে হলো সত্যি সোহম বিদিশার যোগ্য। আর যদি একে অপরকে পছন্দ করে তো কি আর বলার আছে, বাকি ঈশ্বরের মর্জি। বিদিশা আস্তে করে বাবাকে বলে, কি ভাবছো বাবা? কি আর ভাববো, ভাবছি জ্ঞান ফেরার পর ছেলেটির সাথে তো কথাই হলো না। একবার আসতে বলিস, একটা ধন্যবাদ তোর প্রাপ্য। আসলে কি জানো তো বাবা, ওয়ার্কশপের জন্য খুব চাপ ওর, আর আমি ছুটিতে আছি, তাই আমার ক্লাসের চাপও ওর ওপর। তবে আমি বলবো ওকে আসতে, তুমি কিছু ভেবো না, ঠিক আছে বাবা? এবার অপূর্ববাবু বিদিশার কথার গভীরতা শুনে কেমন যেন থমকে গেলেন। এত গভীরে গেছে সম্পর্কের শিকড়! স্যারের বদলে কখন ও হয়ে গেল ছেলেটি? মেয়ে একবারও বুঝতে দেয়নি। নিজের মনে হতাশার সুর। এবার বোধহয় মেয়ের হাতটা ছাড়ার সময় এসেছে। আমি না ছাড়লে এগোবে কি করে? কখন কিভাবে এক ঝটকায় বড় হয়ে গেল মেয়েটা! বিদিশার মাথায় হাত বোলাতে বোলাতে অপূর্ববাবু বললেন, একটা কথার উত্তর দিবি মা? বিদিশা অপূর্ববাবুর হাতটা ধরে বলল, হুম, বলো না বাবা। ছেলেটিকে তুই ভালোবাসিস? বাবার মুখে এমন কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল বিদিশা। অপূর্ববাবু সাহস দিলেন, বল না, তোর মাকে বলবো না, প্রমিস। এটা তোর আর আমার ব্যাপার। বিদিশা মাথা নিচু করে অপূর্ববাবুর হাতটা শক্ত করে চেপে ধরে লজ্জায় লাল হয়ে গেল। তারপর আবার অপূর্ববাবুর চোখে চোখ রেখে মাথা নেড়ে সম্মতি জানালো। অধিকারবোধ ভালোবাসার মানুষের ওপর বড্ড বাজে জিনিস। অধিকারবোধ নিজের মানুষটার ভাগ কাউকে দিতে চায় না। অপূর্ববাবুর প্রাণের অধিক প্রিয় মেয়ের মনে অন্য কেউ জায়গা করে নিয়েছে শুনেই ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল।
নিজেকে নিজেই সান্ত্বনা দিলেন। এটাই স্বাভাবিক, এটাই সময়, সময়চক্র, আর এটাই জীবনের নিয়ম। সময় এসেছে জন্ম থেকে শক্ত করে ধরে থাকা হাতের মুঠিটা এবার আলগা করতে হবে। অপূর্ববাবুর চোখ ছলছল করে উঠল। বিদিশা দাঁড়িয়ে পড়ল। অপূর্ববাবুর মুখটা দুহাত দিয়ে তুলে বলল, রাগ করলে বাবা? না রে। তবে কাঁদছ যে? মারে, প্রেম ভালোবাসা মানুষকে সঠিক ভুলের বিচার করতে দেয় না। তুই তো জানিস তোকে আমি কিভাবে মানুষ করেছি। একটা ভুল সারা জীবন নষ্ট করে দেয়। তোর কি মনে হয় ছেলেটি কি তোকে সারা জীবন আগলে রাখতে পারবে? আমি যখন থাকবো না তোর পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারবে তো? বিদিশা অপূর্ববাবুকে জড়িয়ে ধরে। তারপর আস্তে আস্তে বলে, ও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে মামা, সাথে আমিও। কথাটা শুনে একটা চিনচিনে কষ্ট বুকের ভেতর হলেও কেমন যেন অদ্ভুত শান্তি পেলেন অপূর্ববাবু। মুখে হাসি, কিন্তু চোখের জল বাঁধ মানছে না। বিদিশাকে চেয়ারে বসিয়ে বললেন, আমি তোকে বিশ্বাস করি মা। আমি তোকে যেভাবে মানুষ করেছি আমার বিশ্বাস তুই হীরা পরখ করেই নিয়েছিস। চিন্তা করিস না, তোর মাকে এখনই বলবো না। আচ্ছা যা, বাড়ি যা, আমি একটু ঘুমোই। বেরিয়ে এলো বিদিশা। বাবাকে জানাতে পেরে ভীষণ হালকা লাগছে। কিন্তু এই কথাটা সোহমকে জানাবে? না, জানাবে না। এটা তো বাবা মেয়ের গল্প। যখন সময় আসবে সোহম ঠিক জানতে পারবে। খুশির ডানা লাগিয়ে ইনস্টিটিউটে ঢুকতেই একে একে ভিড় জমালো সবাই। অপূর্ববাবু কেমন আছেন, কি হয়েছিল, ঘটনাঘাট পুঙ্খানুপুঙ্খ বিবরণ সবাই শুনল। আহা ওহু করে যে যার মতো ব্যস্তও হয়ে পড়ল। বিদিশা স্টুডেন্টদের সাথে কিছু সময় কাটালো। সোহম বিদিশা মিলে স্ক্রিপ্ট রাইটিং শেষ করলো। স্টুডেন্টরা তাদের প্রজেক্টের প্রথম ধাপ শেষ হওয়াতে চা আর বাটার বিস্কুট নিয়ে সেলিব্রেশন করে নিল। ছুটির মুখে বিদিশাকে বাড়ি দিয়ে সোহম অপূর্ববাবুর সাথে দেখা করতে গেলেন নার্সিংহোমে। আবার ভীষণ নার্ভাস লাগছে। একজনকে তো মোটামুটি সামলে নেওয়া গেছে, এবার যদি আসল জন পছন্দ না করে তবে কি করবে? ভাবতে ভাবতেই নিজেকে ধমক দেয় সোহম। আজকাল নেগেটিভ চিন্তাটা যেন একটু বেশিই হয়ে যাচ্ছে। রূপে গুণে অতটাও খারাপ না সোহম, তবে কিছু তো পজিটিভ ভাবাই যায়। নইলে কি তার একমাত্র সুন্দরী রাজকন্যা তাকে পছন্দ করতো? ভাবতে ভাবতে একাই হেসে ফেলে সোহম। কেবিনের দরজাটা ঠেলে ঢুকলো। অপূর্ববাবু ঘুমোচ্ছেন। ঘুমন্ত অপূর্ববাবুর দিকে এক নাগাড়ে তাকিয়ে রইল সোহম। বাবা, কতদিন বাবা বলে ডাকা হয় না। কি জানি কেমন আছে। কতবার ফোন কিনে দিতে চাইলেও নিতে চায় না, বলে আশ্রমে ফোন মানা আছে। বাবারও কি মনে পড়ে না ছেলের কথা? কত বাচ্চারই তো মা মারা যায়, তারা তো শোক বলে বাবার মুখে মাথা রেখে। তবে কেন এই আদরটুকু জুটল না সোহমের কপালে? বিদিশাও তো মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। তবে কেন সোহমের হলো না? বুকটা কেমন যেন করে উঠল। আস্তে করে মাথায় হাত রাখে অপূর্ববাবু। কি শিশুসুলভ মুখ করে ঘুমোচ্ছে। জাগাতে ইচ্ছে করলো না। ধীর পায়ে বেরিয়ে যায়। মাথায় হাত রাখতে টের পেয়েছিলেন কেউ এসেছে। তাকিয়ে বুঝতে বুঝতে সোহম বেরিয়ে গেল। নার্সিংহোম থেকে বেরিয়ে ফোন করলো বিদিশাকে। বিদিশা স্নান সেরে বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। কাল বাবার ছুটি।
সেই আনন্দে গুনগুন করে গান করছে আর সোশ্যাল মিডিয়ায় এদিক ওদিক ঢুঁ মারছে। সোহমের ফোন এলে রিসিভ করে লাস্ট সময় গলায় বলে, বলো শোনা। বিদিশার গলায় এমন আওয়াজ শুনে সোহম হেসে বলল, আসবো নাকি? কেন আসবে? কেন আসবো না? কি করবে এসে? যেটুকু বাকি ছিল। বলে হো হো করে হাসতে হাসতে ফোনটা হেলমেটে ঢুকে বাইকটা স্টার্ট দিল। বিদিশা মিথ্যের আগে লজ্জা ঢাকে। সোহম বলে, এবার কাছে পেলে আর ছাড়বো না। বিদিশা লজ্জায় অনুরাগে লালে লাল হয়ে যাচ্ছে। সোহমের কথায় ঘেমে উঠেছে। পাশে থাকলে আর কোনো কথা বলারই সুযোগ দিত না। সোহম ডাকে, এই বিদিশা, লজ্জা পেলে? আমি কিন্তু সত্যি অপেক্ষায় আছি। তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না আর। বিদিশা শুধু আমার, আর কারো না, বুঝলে? অনুরাগে সোহাগে বিদিশা পতঙ্গ যেন সোহম নামের আগুনের কাছে যাবার জন্য সমর্পিতা। বিদিশা বলে, তবে নিয়ে যাও তোমার করে বাবাকে বলে। যাব বিদিশা, খুব তাড়াতাড়ি। আমি থাকতে পারবো না আর একা। সত্যি বলছি, ভালো লাগছে না। এখন শুধু তোমাকে চাই আমার পাশে। ওহো, তোমাকে তো বলাই হয়নি। কাকুকে দেখতে গিয়েছিলাম, কিন্তু কথা হয়নি। কেন? বিদিশা প্রশ্ন করে। উনি ঘুমিয়েছিলেন, দেখলাম সুস্থ আছেন, তাই চলে এলাম। মেন ট্রাফিক পেরিয়ে আসার পর রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে। হঠাৎই জোরে বৃষ্টি শুরু হলো। সোহম ভাবল স্পিডে গাড়ি চালিয়ে চলে যাবে। বাইক থামিয়ে বলল, বিদিশা, বৃষ্টি পড়ছে, বাড়ি গিয়ে কথা হবে। বাই। পৌঁছে ফোন করো। বাই। সোহম ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকে বাইক স্টার্ট দিতে যাবে, এমন সময় পেছন থেকে শক্ত কিছু দিয়ে কেউ যেন পিঠে জোরে আঘাত করলো। আচমকা হানাতে নিজেকে সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেল সোহম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আচ্ছা, সোহমকে এভাবে কে মারলো? সোহম ঠিক থাকবে তো? সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।